আমরা নেপোলিয়ান আলোচনা করছিলাম। নেপোলিয়ানের প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি। আমরা নেপোলিয়ানের বিভিন্ন যুদ্ধগুলোর কথা আলোচনা করেছিলাম। স্পেনের যুদ্ধ, পোল্যান্ডের সঙ্গে যুদ্ধ, তারপর হচ্ছে রাশিয়ার সাথে যুদ্ধ, এবং শেষ পর্যন্ত আমরা এই জায়গায় পৌঁছেছি যে নেপোলিয়ানকেও যুদ্ধে হারানো সম্ভব ছিল। তিনি অপরাজেয় নন। যদি শক্তিশালী সেনাবাহিনী এবং বুদ্ধিমান সেনাবাহিনী থাকে তাহলে নেপোলিয়ানকে হারানো যায়। ইংল্যান্ডের কাছে নেপোলিয়ানের পরাজয়, স্পেনের কাছে নেপোলিয়ানের পরাজয়, রাশিয়ার কাছে নেপোলিয়ানের পরাজয়, এগুলোই প্রমাণ করে। তো এরকম অবস্থা থেকে নেপোলিয়ানের বিরোধী যে গোষ্ঠীগুলো ছিল বা যে দেশগুলো ছিল যারা নেপোলিয়ান এবং ফ্রান্সের আধিপত্যটাকে আর পছন্দ করছিল না, তারা সবাই ধীরে ধীরে নেপোলিয়ানের বিরুদ্ধে একজোট হতে শুরু হয়। সেখান থেকেই গড়ে ওঠে চতুর্থ শক্তি জোট, যার মধ্যে ছিল রাশিয়া, প্রাশিয়া, ইংল্যান্ড। পরবর্তীতে ওই জোটের মধ্যে তুরস্ক, সুইডেন, অস্ট্রিয়া এরাও যোগ দেয় এবং চতুর্থ শক্তি জোট ঠিক করে নেপোলিয়ানের পতন না হওয়া পর্যন্ত তারা নেপোলিয়ানের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখবে। এরই মধ্যে নেপোলিয়ানের এই আগ্রাসী মনোভাব, সব রাজ্য দখল করব, সব দেশ দখল করব, এটা জার্মানির, প্রাশিয়া, অস্ট্রিয়া এদের মধ্যে একটা প্রচণ্ড জাতীয়তাবোধের বিকাশ ঘটায়। নেপোলিয়ানের হাতে পরাজয়ের পর থেকেই প্রাশিয়াতে জাতীয়তাবাদী একটা পুনর্গঠন শুরু হয়। মানে প্রাশিয়ার জনগণ নেপোলিয়ানের বিরুদ্ধে আন্দোলন করতে শুরু করে। হার্ডেনবার্গ, স্টাইন, শার্নহর্স্ট এদের মতো দেশপ্রেমিকরা প্রাশিয়ার জনগণকে উদ্বুদ্ধ করতে শুরু করে। তারা চায় প্রাশিয়া নিজেই একটি যেন শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে ওঠে, ফ্রান্সের অধীনতা থেকে মুক্ত হয়, ফ্রান্সকে পরাজিত করে এবং স্বাধীনভাবে বাঁচতে থাকে। জাতীয়তাবোধে উদ্বুদ্ধ এই মুক্তিকামী জনগণ নেপোলিয়ানকে বাধা দেওয়ার জন্য তৈরি হয়। প্রাশিয়ার এই ভাবধারা ধীরে ধীরে পুরো জার্মানিতে ছড়িয়ে পড়ে। চতুর্থ শক্তি জোট মানে ইংল্যান্ড, প্রাশিয়া, রাশিয়া এরা নেপোলিয়ানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। এদের সেনাবাহিনীর যারা প্রধান ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন উইটগেনস্টাইন, ইয়র্ক, বুলো, ব্লুকার এদের মতো মানুষেরা। 1813-তে প্রাশিয়া এবং রাশিয়ার যুগ্ম সেনাবাহিনী মানে এই দুটো দেশের মিলিত সেনাবাহিনী ব্লুকারের নেতৃত্বে সাইলেশিয়া থেকে ফ্রান্সের দিকে ধীরে ধীরে এগিয়ে যায়, কারণ ফ্রান্সই তো তাদের প্রধান শত্রু তখন। উত্তর দিক থেকে সুইডেনের সেনাদলও ফ্রান্সের দিকে এগিয়ে আসে। দক্ষিণ দিক থেকে অস্ট্রিয়ার বাহিনী ফ্রান্সকে আক্রমণ করে, ফলে ফ্রান্স চতুর্দিক থেকে আক্রান্ত হয়। নেপোলিয়ান ড্রেসডেনের যুদ্ধে অস্ট্রিয়াকে পরাজিত করে দেয় 1813 সালে। এটাই নেপোলিয়ানের শেষ যুদ্ধ বিজয়। যদিও এই বিজয় ক্ষণস্থায়ী ছিল, কারণ রাশিয়া, তারপর হচ্ছে প্রাশিয়া, ইংল্যান্ড এরা বিভিন্ন দিক থেকে ফ্রান্সকে ঘিরে ফেলেছিল। জার্মানির লিপজিগে 3 দিন টানা যুদ্ধের পর নেপোলিয়ান পিছু হটতে বাধ্য হয়। এই যুদ্ধে নেপোলিয়ানের বিশাল ক্ষতি হয়, তার সাম্রাজ্য ভেঙে যায়, জার্মানি স্বাধীন হয়ে যায়। ওয়েস্টফেলিয়া, মেকলেনবার্গ, কনফেডারেশন অফ রাইন যেগুলো নেপোলিয়ান তৈরি করেছিলেন তারা সবাই ফ্রান্সের হাত থেকে বেরিয়ে যায়। অস্ট্রিয়া যে সমস্ত রাজ্যকে হারিয়েছিল সেগুলোকে ফিরে পায়। হল্যান্ড স্বাধীন হয়ে যায়। ডেনমার্ক মিত্রশক্তির কাছে, মিত্রশক্তি মানে ইংল্যান্ড, প্রাশিয়া, রাশিয়ার যে চতুর্থ শক্তি জোট ছিল ওটাকে মিত্রশক্তি বলা হয়। ডেনমার্ক তাদের কাছে আত্মসমর্পণ করে। লিপজিগের এই যুদ্ধটাকে জাতি সমূহের যুদ্ধ বলা হয়, কারণ সমস্ত জাতি, প্রায় 13টা জাতি একজোট হয়ে নেপোলিয়ানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এই যে বিজয়ী মিত্র শক্তি মানে ইংল্যান্ড, রাশিয়া, প্রাশিয়া এরা ফ্রাঙ্কফুর্ট প্রস্তাব দেন নেপোলিয়ানকে, একটা সন্ধির প্রস্তাব 1813 সালের 9 নভেম্বর। নেপোলিয়ানকে ফ্রান্সের রাজা বলে স্বীকৃতি দেওয়া হবে এবং ফ্রান্স তার প্রাকৃতিক সীমানা বজায় রাখতে পারবে। মানে ফ্রান্স আর বেশি সাম্রাজ্যবাদী হবে না, বিভিন্ন রাজ্যকে ফ্রান্স দখল করবে না। মানে জার্মানির দিকে রাইন, ইতালির দিকে আল্পস এবং স্পেনের দিকে পিরানিজ এই অংশগুলোই ফ্রান্সের সীমা থাকবে, এর বাইরে ফ্রান্স বেরোতে পারবে না। কিন্তু নেপোলিয়ান তিনি তো অসম্ভব অহংকারী সাম্রাজ্যবাদী শাসক, তিনি এই প্রস্তাব মানতে রাজি হন না। এরপর ওই চতুর্থ শক্তিজোট বাহিনী তারা 5টা পথ ধরে ফ্রান্সের বিরুদ্ধে আবার এগিয়ে যায়। নেপোলিয়ান যদি তখনই ফ্রাঙ্কফুর্টের সন্ধি মেনে নিতেন তাহলে সমস্যা হতো না, কিন্তু তিনি মানলেন না, ফলে আবার চতুর্থ শক্তি জোট নেপোলিয়ানের বিরুদ্ধে এগিয়ে যায়। নেপোলিয়ানের আর তখন প্রতিবাদ বা প্রতিরোধের ক্ষমতা ছিল না। সেনাপতিরা হয়ে গিয়েছিল যুদ্ধ করতে করতে ক্লান্ত, অনুচররা তাদেরকে ছেড়ে গেছে, জনগণ নেপোলিয়ানের থেকে সরে গেছে। এই অবস্থায়
এই শত্রু সেনা যারা চতুর্থ শক্তি জোট ছিল তারা ফ্রান্সের রাজধানী প্যারিস দখল করে নেয় 1814 সালে। বন্ধুহীন, পরাজিত, হেরে যাওয়ার সম্রাট নেপোলিয়ান 6 এপ্রিল চতুর্থ শক্তি জোট বা মিত্র শক্তি জোটের সঙ্গে একটা সন্ধি করেন, ফন্টেনব্লু সন্ধি দিয়ে তিনি ফ্রান্স ত্যাগ করেন, ফ্রান্সের সিংহাসন ছেড়ে দেয়। ফ্রান্স আর ইতালির মাঝামাঝি ভূমধ্যসাগরের একটা দ্বীপ ছিল এলবা। এই এলবা দ্বীপে নেপোলিয়ানকে নির্বাসনে পাঠানো হয়, মানে তিনি ওখানে একা থেকে যাবেন, তার সাথে কিছু থাকবে না, তাকে বার্ষিক পেনশন দেওয়া হবে। এলবা দ্বীপে যাওয়ার ঠিক আগে তিনি বলেছেন, আমি সিংহাসন ত্যাগ করলাম কিন্তু আমি কিছুই ছেড়ে গেলাম না, মানে তিনি তার মর্যাদা, তার গৌরব, তার অহংকার তার সাথে নিয়ে গেলেন। এলবা দ্বীপে নির্বাসিত হয়েও নেপোলিয়ান কিন্তু মানসিকভাবে ভেঙে পড়েননি। সেখান থেকেও তিনি ক্ষমতা পুনরুদ্ধার করার স্বপ্ন দেখতেন, আবার ফ্রান্সের সিংহাসনে বসার স্বপ্ন দেখতেন। নেপোলিয়ানের পর বুর্বো বংশের সেই যে লুই রাজারা ছিল তাদের মধ্যে অষ্টাদশ লুই ফ্রান্সের সিংহাসনে বসেন, কিন্তু ফ্রান্সের মানুষ তাকেও পছন্দ করেন না। যেই বুর্বো শাসন প্রতিষ্ঠা হয়, মানে লুই রাজারা ফিরে আসেন, তখন যারা অভিজাত ছিলেন ফ্রান্সে তারা আবার পুনরায় ফ্রান্সে ফিরে আসেন। তারা নিজেদের সম্পত্তিগুলো পুনর্দখল করতে চান, যেগুলো ফ্রান্সের জনগণ একদম পছন্দ করেনি। সেনাবাহিনীও অষ্টাদশ লুইয়ের যে শান্তিবাদী নীতি ছিল, যে যুদ্ধ করব না, শুধু শান্তির মাধ্যমে টিকে থাকব, সেই নীতি পছন্দ করেনি। নতুন তৈরি হওয়ার বুর্বো শাসকদেরকে কৃষক, সামন্ত প্রভুরা কেউ পছন্দ করেনি। এই বিপ্লবের সময় পাওয়া জমি যাতে আবার বুর্বো রাজাদের কাছে না যায়, মানে লুই রাজাদের কাছে না যায়, ফ্রান্সের জনগণ সেটা নিয়ে ভয়ে ছিল। নেপোলিয়ানের নির্বাসনের পরে ভিয়েনাতে একটা শান্তি সম্মেলন হয়েছিল। সেখানে লক্ষ্যই ছিল ইউরোপে নেপোলিয়ান এবং ফরাসি বিপ্লবের আগে ইউরোপের যা অবস্থা ছিল সেটাকে আবার পুনরায় ফিরিয়ে নিয়ে আসতে হবে, ওই অসিয়া রেজিমের মতো ব্যবস্থা। কিন্তু ফ্রান্সের জনগণ সেটাতেও রাজি ছিল না। ফলে ফ্রান্সের পরিস্থিতি ভেতরে বাইরে সব দিকে খারাপ হতে থাকে এবং এই ঘটনাগুলো নেপোলিয়ানের কানে পৌঁছালে নেপোলিয়ানকে ভীষণ উৎসাহিত করে। নেপোলিয়ান ভাবেন, আমার সুযোগ আছে, আমি ফ্রান্সে ফিরে যেতে পারি, নিজের ক্ষমতা আমি আবার দখল করতে পারি। এই সুযোগেই 1815 সালের 1 মার্চ 1050 জন সেনা নিয়ে নেপোলিয়ান ফ্রান্সের ওপর আক্রমণ করেন। তিনি রাজধানী প্যারিসের জন্য যাত্রা শুরু করেন। যে কৃষক, সাধারণ মানুষ একসময় তার উপর বিরক্ত হয়ে গিয়েছিল, তারাই আবার নেপোলিয়ানের পক্ষে চলে আসে, কারণ তারা রাজা অষ্টাদশ লুইকে একেবারেই পছন্দ করছিল না। নেপোলিয়ানের যে সেনাবাহিনী নেপোলিয়ানকে ছেড়ে গেছিল, তারাও নেপোলিয়ানের সঙ্গে যোগদান করে। তিনি বলেন যে স্বদেশে, মানে ফ্রান্সে প্রত্যাবর্তন করেই, ফ্রান্সে ফিরেই তিনি দেশত্যাগী অভিজাতদের হাত থেকে ফ্রান্সকে রক্ষা করবেন, কৃষকদেরকে জমির মালিকানা দেবেন, তাদের জমির ওপরে অধিকারটাকে সুনিশ্চিত করবেন, শান্তি স্থাপন করবেন, বিদেশি শত্রুদের হাত থেকে ফ্রান্সকে রক্ষা করবেন। স্বাভাবিকভাবেই ফ্রান্সের জনগণ আবার নেপোলিয়ানের পক্ষে চলে আসে। নেপোলিয়ান নিজেকে সম্রাট বলে ঘোষণা করেন। 1815 20 মার্চ তিনি প্যারিসে প্রবেশ করেন। এই সময় তিনি মোট 100 দিন, মানে 1815 20 মার্চ থেকে 1815 29 জুন টানা ক্ষমতায় ছিলেন। এই ঘটনাকেই 100 দিবসের রাজত্ব বা 100 ডেজ রুল বলা হয়। নেপোলিয়ান ফিরে এসেছেন এই কথা জানা মাত্রই ইংল্যান্ড, প্রাশিয়া, রাশিয়া তারা আবার তাকে আটকানোর চেষ্টা করতে শুরু করলো। 3 দিক থেকে তারা ফ্রান্সকে আক্রমণ করে। শেষ পর্যন্ত 1815 18 জুন ইংল্যান্ডের সেনাপতি ডিউক অফ ওয়েলিংটন আর প্রাশিয়ার সেনাপতি ব্লুকারের হাতে ওয়াটারলুর যুদ্ধে নেপোলিয়ান আবার হেরে যান। এই যুদ্ধে নেপোলিয়ানের প্রায় 37,000 সেনা, ব্রিটেনের 13,000 সেনা, প্রাশিয়ার 6,000 সেনা মারা যান। শেষ পর্যন্ত 15 জুলাই 1815 নেপোলিয়ান ব্রিটিশ নৌশক্তির কাছে আত্মসমর্পণ করেন। 1815 অগস্ট মাসে তাকে ফ্রান্স থেকে 5,000 মাইল দূরে মধ্য আটলান্টিকের সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন করা হয়। 1821 5 মে মাত্র 52 বছর বয়সে সেখানে নেপোলিয়ান মারা যান। ওয়াটারলুর যুদ্ধে যখন ইংল্যান্ডের কাছে তিনি হেরে যান, তাকে যখন সাউথ আটলান্টিকার সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন করা হয়, 1881 সালে তিনি মারা যান। বেলরোফোন জাহাজে তাকে সেন্ট হেলেনায় পৌঁছে দিয়ে আসা হয়েছিল। যাওয়ার সময় ইংল্যান্ডের উপকূলে জাহাজ থামলে বহু মানুষ তাকে দেখতে আসে। নির্বাসনে তার স্মৃতিকথা লেখার সময় তিনি নিজে যে ছবি এঁকেছিলেন, তিনি নিজেকে ফ্রান্সের বিশ্বস্ত নাগরিক, বিপ্লবের রক্ষক বলেই উল্লেখ করেছিলেন। সেখান থেকেই কিংবদন্তি বা লেজেন্ড নেপোলিয়ানের জন্ম হয়।
সবাই নেপোলিয়ানের বহু দোষ ত্রুটি দেখলেও নেপোলিয়ানের গুরুত্ব, নেপোলিয়ানের কোড অফ নেপোলিয়ান জারি করা, ব্যাংক অফ ফ্রান্স তৈরি করা, ইতালি, জার্মানি, ফ্রান্সকে টুকরো টুকরো হওয়ার থেকে বাঁচিয়ে একতাবদ্ধ করা, এগুলোকে কিন্তু মানুষ কখনোই ভুলে যাবেন না। ফলে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সম্রাটদের যখন গণ্য করা হবে, তখন সেখানে নেপোলিয়ানের নামও সর্বাগ্রে থাকবে। এটাই নেপোলিয়ানের জীবনের, তার সাম্রাজ্যবাদী চিন্তাভাবনার একটা বিশাল বড় কৃতিত্ব।